একটা কমা। ভাবা যায় একটা কমা কতটা জরুরি হতে পারে। মনে হতে পারে আরে সামান্য একটা কমা আর কী বা করবে, কিন্তু শুনলে অবাক হবেন, এই কমা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যেও ফারাক করে দিতে পারে। অনেকের কাছেই ইংরেজি গ্রামার মানে ভয়, কঠিন সব নিয়মের জঙ্গল, তাই না? কিন্তু চলুন আজ এই ধারণাটাই বদলে ফেলি। ভাবুন তো, গ্রামার যদি কোনো নিয়মের বই না হয়ে একটা টুল কিট হতো, মানে যন্ত্রপাতির বাক্স, যা দিয়ে আমরা একেবারে মনের মতো করে মজবুত আর সুন্দর বাক্য বানাতে পারি। তো এই যে টুল কিটের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে কাজের জিনিসটা কি বলুন তো? ওটা হলো পাংচুয়েশন, মানে জ্যোতিচিহ্ন। চলুন একটা দারুণ মজার উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি, যে কিভাবে গ্রামারের ছোট্ট একটা জিনিস বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। একটা কমা। ভাবা যায় একটা কমা কতটা জরুরি হতে পারে। মনে হতে পারে আরে সামান্য একটা কমা আর কী বা করবে, কিন্তু শুনলে অবাক হবেন, এই কমা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যেও ফারাক করে দিতে পারে। এই যে স্ক্রিনের দিকে একবার তাকানো যাক। প্রথম বাক্যটা দেখুন, লেটস ইট গ্র্যান্ডমা। এর মানে কি দাঁড়ালো? চলো দাদিমাকে খাই। সর্বনাশ! কিন্তু ঠিক তার পাশেই দেখুন, শুধু একটা কমা যোগ করা হয়েছে, লেটস ইট গ্র্যান্ডমা। আর এর মানে হলো, চলো দাদিমা আমরা খাই। কি অদ্ভুত, তাই না? ছোট্ট একটা কমা পুরো অর্থই পাল্টে দিল, আর দাদিমার জীবনটাও বাঁচিয়ে দিল। গ্রামার ঠিক এই কারণে এতটা জরুরি। তাহলে এই যে গ্রামার করছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ইংরেজি গ্রামার হলো শব্দ, ফ্রেজ আর বাক্যকে ঠিকঠাকভাবে সাজানোর একটা নিয়মকানুন। এই নিয়মগুলো মানলেই আমরা যা বলতে চাই তার সঠিক অর্থটা প্রকাশ করতে পারি। বলা যায় এটা হলো পুরো ভাষাটার মূল ভিত্তি। আচ্ছা, একটা বাড়ি বানাতে কি কি লাগে? ইট, বালি, সিমেন্ট, তাই তো? ঠিক তেমনি ইংরেজিতে একটা বাক্য তৈরি করতেও কিছু মৌলিক উপাদান লাগে, মানে কিছু বিল্ডিং ব্লকস। আর গ্রামারের ভাষায় এগুলোকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইংরেজিতে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ থাকতে পারে, কিন্তু সব শব্দ কি মাত্র ৮টা ভাগে ফেলা যায়। মাত্র ৮টা। চলুন ঝটপট এই ৮টা বিল্ডিং ব্লকের সাথে পরিচয়টা সেরে ফেলি। সবার আগে আসে নাউন বা নাম, মানে যে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম, যেমন বয় বা স্কুল। আর একই নাউন বারবার ব্যবহার করতে তো ভালো লাগে না, তাই না? সেখানেই আসে প্রোনাউন বা সর্বনাম, যেমন হি বা শি। এরপর আসছে বাক্যের একেবারে হার্ট, মানে ভার্ব বা ক্রিয়া। যে কোনো কাজ বা অবস্থাকেই বোঝায় ভার্ব, যেমন গো বা রিড। আর এই কাজটা কিভাবে হচ্ছে, কত দ্রুত হচ্ছে, সেই খবরটা দেয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, যেমন ধরুন কুইকলি। নাউন বা প্রোনাউনটা দেখতে কেমন, তার দোষ গুণ কি, এই বর্ণনাটা দেয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যেমন বিউটিফুল। আর বাক্যের এক শব্দের সাথে অন্য শব্দের সম্পর্কটা যে তৈরি করে, সে হল প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়, যেমন ইন, অন, আন্ডার। দুটো শব্দ বা দুটো বাক্যকে আঠা দিয়ে জুড়ে দেওয়ার কাজটা করে কনজাংশন, যেমন অ্যান্ড বা বাট। আর মনের হঠাৎ আসা আবেগ, রাগ, দুঃখ, আনন্দ, এগুলো প্রকাশ পায় ইন্টারজেকশন দিয়ে, যেমন ও বা ওয়াও। ব্যাস, এই হলো সেই ৮টা উপকরণ যা দিয়ে ইংরেজি ভাষার সব কারবার চলে। তো ইট, বালি, সিমেন্ট মানে উপকরণ তো সব জোগাড় হলো। এবার কি লাগবে? একটা প্ল্যান, একটা ব্লুপ্রিন্ট, তাই না? বাক্য তৈরিরও ঠিক এমনই একটা বেসিক ব্লুপ্রিন্ট আছে। আর এই ব্লুপ্রিন্টটা কিন্তু একদম সোজা, মাত্র ৩টা ধাপ। ১. সাবজেক্ট, মানে কে বা কি কাজটা করছে। ২. ভার্ব, মানে কাজটা কি। আর ৩. অবজেক্ট, মানে যার ওপর কাজটা হচ্ছে। মনে থাকবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বা সংক্ষেপে SVO। হি রিডস এ বুক। চলুন তো আমাদের ব্লুপ্রিন্টের সাথে মিলিয়ে দেখি। হি, সে, মানে সাবজেক্ট। রিডস, পড়ছে, মানে ভার্ব। এ বুক, একটা বই, মানে অবজেক্ট। মিলে গেল তো? কি সহজ, তাই না? বেশিরভাগ ইংরেজি বাক্য কিন্তু এই সাধারণ কাঠামোতেই তৈরি। তো ব্লুপ্রিন্ট তো হলো, কিন্তু শুধু প্ল্যান থাকলেই তো হবে না। বাড়িটা যেন মজবুত হয় সেটাও তো দেখতে হবে। বাক্যের কাঠামোকে মজবুত করার জন্য দুটো খুব জরুরি নিয়ম আছে।
একটা হলো টেন্স বা কাল আর অন্যটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। স্ক্রিনের এই বাক্যটায় ভুলটা কোথায় ধরা যায় কি? বাক্যটা হলো দে রানস ফাস্ট। একটু ভাবা যাক তো। যারা ধরতে পেরেছেন একদম ঠিক। এখানে দে মানে তারা, এটা একটা প্লুরাল সাবজেক্ট, তাই তার সাথে ভার্বটাও প্লুরাল হতে হবে। রানস নয়, হবে রান। সাবজেক্ট আর ভার্বকে সবসময় নিজেদের মধ্যে একমত হতে হয়, আর গ্রামারের ভাষায় একেই বলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আচ্ছা, এবার আরেকটা বাক্য, হি এট রাইস ইয়েস্টারডে। এখানে ভুলটা কি? একটা ছোট্ট ক্লু দিই, বাক্যের সময়টা খেয়াল করুন, ইয়েস্টারডে। ঠিক, যেহেতু কাজটা গতকাল মানে অতীতে হয়েছে, তাই ভার্বেরও পাস্ট টেন্স ফর্ম ব্যবহার করতে হবে। ইট হবে না, হবে এইট। বাক্যের সময়ের সাথে ভার্বের রূপটা সবসময় মিলিয়ে চলতে হয়, এটাই টেন্সের খেলা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার এমন কিছু সাধারণ ভুল দেখে নেওয়া যাক যেগুলো আমরা প্রায়ই করে ফেলি। এই ভুলগুলো শুধরে নিতে পারলেই কিন্তু আমাদের ইংরেজি বলা বা লেখা অনেক বেশি পাকাপোক্ত হয়ে উঠবে। এই যে আবার সেই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ভুল। দে হলো প্লুরাল, তাই তার সাথে ওয়াজ বসবে না, বসবে ওয়ার। সঠিক বাক্যটা হবে দে ওয়ার হ্যাপি। আরেকটা খুব কমন ভুল হলো আর্টিকেল মানে এ, অ্যান, দ্য এগুলো ব্যবহার না করা। যেমন আই স ক্যাট, শুনতে কেমন অসম্পূর্ণ লাগছে তাই না? বলতে হবে আই স আ ক্যাট। এই ছোট্ট আর্টিকেলগুলো বাক্যকে একটা সম্পূর্ণ মানে দেয়। এই ভুলটাও কিন্তু অনেকেই করে। শি ইজ বিউটি বললে ভুল হয়, কারণ বিউটি হলো একটা নাউন বা নাম, কিন্তু আমরা তো তার গুণ বোঝাতে চাইছি, তাই আমাদের অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ বিউটিফুল। সঠিক বাক্যটা হলো শি ইজ বিউটিফুল। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? গ্রামার আসলে কোনো ভয়ের বিষয় নয়, বা শুধু কিছু শুকনো নিয়মকানুনও নয়। এটা আসলে নিজের ভাবনাকে, নিজের আইডিয়াকে আওয়াজ দেওয়ার একটা দারুণ শক্তিশালী উপায়। এটি আপনার ধারণাকে কণ্ঠ দেয়। তাই এই টুলকিটটা ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করতে আর কোনো দ্বিধা থাকার কথা নয়।